ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি স্থির তড়িতের লেকচার 6 এ। গত ভিডিওতে আমরা কুলম্বের সূত্র নিয়ে আলোচনা করছিলাম এবং কুলম্ব সূত্র রিলেটেড ম্যাথ প্রবলেমও সলভ করা আমাদের শেষ। তো আমরা কুলম্বের সূত্রের আলোচনায় ছোট দুইটা গুরুত্বপূর্ণ টার্মের সাথে পরিচিত হয়েছিলাম। একটা হচ্ছে তড়িৎ ভেদনযোগ্যতা, যেটাকে আমরা ইংরেজিতে বলি ইলেকট্রিক পারমিটিভিটি, এবং আরেকটা টার্ম ছিল সেটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, যেটাকে বলা হয় ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। তো এই দুইটা টার্ম সম্পর্কে আমরা কুলম্বের সূত্রে আলোচনায় যতটুকু পড়া লাগে, যতটুকু জানা লাগে ততটুকু মোটামুটি জানছিলাম। কিন্তু এখন আমরা একটু আলাদা করে এই দুইটা টার্ম সম্পর্কে একটু বিস্তারিত ডিটেলস পড়াশোনা করব এবং এই দুইটা টার্মকে একটু ফিল করার চেষ্টা করব। এই ব্যাপার দুইটা আসলে কি মিন করে, কি বুঝায়, কুলম্বের সূত্রে আসলে তাদের কাজটা কি, এবং এই দুইটা টার্ম সম্পর্কিত যে সকল ম্যাথ প্রবলেম আছে বা যে সকল এমসিকিউ প্রবলেম আছে বিশেষ করে, সেই সকল প্রবলেমগুলো আমরা সলভ করব আজকের ভিডিওতে। তো চলো আমরা আজকের আলোচনা শুরু করি। তাহলে আমরা টপিকটা লিখে ফেলি, তড়িৎ ভেদনযোগ্যতা এবং পরাবৈদ্যুতিক ধ্রুবক। পরাবৈদ্যুতিক ধ্রুবক। তো তড়িৎ ভেদনযোগ্যতা, পরাবৈদ্যুতিক ধ্রুবক নিয়ে কুলম্বের সূত্রে আমরা এই দুইটা টার্মকে পাইছিলাম এবং কুলম্বের সূত্রে এই দুইটা টার্ম সম্পর্কে যতটুকু আলোচনা করা লাগে কুলম্বের সূত্র বুঝতে ততটুকু আমরা পড়ছিলাম। তো তড়িৎ ভেদনযোগ্যতা এটাকে বলা হয় হচ্ছে ইলেকট্রিক পারমিটিভিটি, এবং পরাবৈদ্যুতিক ধ্রুবক এটাকে আমরা ইংরেজিতে বলি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। এই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অর্থাৎ পরাবৈদ্যুতিক ধ্রুবক, এটা নিয়ে আমাদের আবারও একটু পড়াশোনা করতে হবে। সেটা হচ্ছে ধারক পড়ার সময়, যখন আমরা ক্যাপাসিটর সম্পর্কে পড়ব তখন আবার নতুন করে পরাবৈদ্যুতিক ধ্রুবক এই টার্মটা আসবে। তখন আমরা ধারকের কথা বিবেচনা করে পরাবৈদ্যুতিক ধ্রুবককে নতুনভাবে সংজ্ঞায়িত করব এবং এটা নিয়ে আবার বিস্তারিত পড়াশোনা করব। তো এখন আসে এই যে তড়িৎ ভেদনযোগ্যতা, এটা আমরা পাইছিলাম কোথায়? কুলম্বের সূত্রে। কিভাবে পাইছিলাম? দেখো, দুইটা চার্জ, বিন্দু চার্জ Q1 Q2, তারা পরস্পর কোনো একটা মাধ্যমে, কোনো একটা মিডিয়ামে আর দূরত্বে আছে। তাহলে চার্জ দ্বয় পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করবে চার্জের প্রকৃতি অনুযায়ী। তো আকর্ষণ বা বিকর্ষণ, এই যে কুলম্ব বলের যে সূত্রটা আমরা পাইছিলাম, এটা ছিল 1/4πε Q1 Q2 ডিভাইডেড বাই হচ্ছে r²। চার্জ দ্বয়ের মানের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। 4π এই ধ্রুবকটা কেন আসে সেটাও আমরা বুঝছিলাম। এইখানে দেখো এই যে এপসাইলন আছে, এই এপসাইলনকে আমরা পরিচিত করছিলাম। এটাই এপসাইলনটাই হচ্ছে আমাদের তড়িৎ ভেদনযোগ্যতা। তড়িৎ ভেদনযোগ্যতা। এখন এই তড়িৎ ভেদনযোগ্যতা আসলে কি কাজ করে, এটা বলতে আমরা কি বুঝি? তুমি দেখো, এফ এর সাথে এই তড়িৎ ভেদনযোগ্যতা এপসাইলনের সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। এফ এর সাথে এর সম্পর্কটা কেমন? ব্যস্তানুপাতিক। তার মানে তড়িৎ ভেদনযোগ্যতা কোনো একটা মাধ্যমের যত বেশি হবে, সেই মাধ্যমে দুইটা চার্জ তত কম বলে পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করবে। আর কোনো একটা মাধ্যমের তড়িৎ ভেদনযোগ্যতার মানটা যত কম হবে, দুইটা চার্জ ওই মাধ্যমে তত বেশি বলে পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করবে। পরস্পরের সাথে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তো এপসাইলন বা তড়িৎ ভেদনযোগ্যতা কি কাজ করে? আমরা এখান থেকে সূত্র থেকে আপাতত বুঝতে পারছি যে বলের মানটাকে বাধা দেয়, বলের মানটাকে কম করে দেয়। এর মান যত বেশি হবে, বলের মানটা, আকর্ষণ বিকর্ষণ বলের মানটা তত কম হবে। তো এপসাইলন এটাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে ইলেকট্রিক পারমিটিভিটি। পারমিটিভিটি মানে পারমিট করে। পারমিট করে কিসের জন্য? পারমিট করে, কাকে পারমিট করে? তা আমরা প্রথমে এভাবে বুঝতে পারি যে এই যে দুইটা চার্জ, এই দুইটা চার্জকে পারমিট করে কি করার জন্য? আকর্ষণ বা বিকর্ষণ করার জন্য পারমিট করে। তাহলে দুইটা চার্জকে পারমিট করে কি করার জন্য? আকর্ষণ বা বিকর্ষণ করার জন্য। তো আমরা যদি এইভাবে বুঝি তাহলে দেখো তো এটা হওয়া উচিত না যে কোনো একটা মাধ্যমের ভেদনযোগ্যতা, পারমিটিভিটি যত বেশি হবে তত চার্জ দুইটাকে বেশি পারমিট করবে আকর্ষণ বা বিকর্ষণ করার জন্য। তাহলে এপসাইলনের মানটা যত বেশি হবে, এফ এর মানটা তত বেশি হওয়ার কথা। কিন্তু আদলে কি তাই হচ্ছে? না, তাই হচ্ছে না। তার মানে আমরা এই যেভাবে বোঝা শুরু করছিলাম পারমিটিভিটি, আসলে এটা ঠিক না। আসলে সে চার্জকে পারমিট করে না কি করার জন্য? আকর্ষণ বা বিকর্ষণ করার জন্য। এই করার জন্য পারমিট করে না। তাহলে ও আসলে কি কাজ করে? ও আসলে বাধা দেয়। ও আসলে বাধা দেয়, তড়িৎ ক্ষেত্রকে বাধা প্রদান করে। কোনো একটা চার্জ তার আশেপাশে তড়িৎ ক্ষেত্র তৈরি করে। এই যে দুইটা চার্জ তার আশেপাশে তড়িৎ ক্ষেত্র তৈরি করছে, তাহলে এই যে তড়িৎ ক্ষেত্র, দুইটা চার্জের তড়িৎ ক্ষেত্রের মধ্যে পরস্পর আকর্ষণ বিকর্ষণ বল কাজ করবে। এই তড়িৎ ভেদনযোগ্যতার কাজ হচ্ছে এই আকর্ষণ বা বিকর্ষণ বলকে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রকে বাধা দেওয়া।
যেমন দেখো দুইটা চার্জ, এই একটা চার্জ, এই একটা চার্জ, তোমরা 9 10 এ পড়াইছো, এটা যদি প্লাস চার্জ হয়, এটা যদি মাইনাস চার্জ হয়, তাহলে তাদের মধ্যে তড়িৎ বল রেখা কাজ করবে এভাবে যে প্লাস চার্জ থেকে বের হয়ে মাইনাস চার্জে প্রবেশ করবে। এটা হচ্ছে তড়িৎ বল রেখা। এই যে চার্জের আশেপাশে তড়িৎ বল রেখাগুলো এইভাবে থাকবে। তাহলে এই যে তড়িৎ বল রেখা বা তড়িৎ ক্ষেত্র, এর মাঝে একটা দেওয়াল তুলে দেওয়াই হচ্ছে মিডিয়ামের প্রপার্টি। যে মিডিয়ামের এমন একটা প্রপার্টি আছে যে প্রপার্টিটা এর মাঝখানে একটা দেওয়াল তুলে দেয়, অর্থাৎ এই যে এদের মধ্যে যে তড়িৎ ক্ষেত্র আছে এই তড়িৎ ক্ষেত্রকে বাধা প্রদান করে। এই জিনিসটাকে, এই মিডিয়ামের এই প্রপার্টিটাকে, অর্থাৎ মিডিয়ামের যে প্রপার্টি তড়িৎ ক্ষেত্রকে বাধা দেয় এই প্রপার্টিটাকেই বলা হয় হচ্ছে তড়িৎ ভেদন যোগ্যতা। তাহলে তড়িৎ ভেদন যোগ্যতার সংজ্ঞা এখন আমরা দিতে পারবো না যে তড়িৎ ভেদন যোগ্যতা কাকে বলে। তাহলে তড়িৎ ভেদন যোগ্যতা হচ্ছে কোনো একটা মাধ্যমের সেই প্রপার্টি যে প্রপার্টির জন্য তড়িৎ ক্ষেত্র বাধাগ্রস্ত হয়। আমরা একটু লিখে নিই, এই যে তড়িৎ ভেদন যোগ্যতা বলতে আসলে বোঝায় মিডিয়ামের মাধ্যমের সেই বৈশিষ্ট্য যা তড়িৎ ক্ষেত্রকে বাধা প্রদান করে। ক্লিয়ার? তাহলে তড়িৎ ভেদন যোগ্যতা মানে তড়িৎ ক্ষেত্রকে বাধা দান করার ক্ষমতা। তাহলে আমরা তড়িৎ ভেদন যোগ্যতা সম্পর্কে মোটামুটি বুঝলাম। তাহলে দেখো আমরা প্রথমে যেভাবে বলতেছিলাম যে দুইটা চার্জকে পারমিট করে, পারমিটিভিটি মানে পারমিট করে কি করার জন্য? আকর্ষণ বা বিকর্ষণ করার জন্য। বাস্তবে তাই না। তাহলে ও কাকে পারমিট করে? ও আসলে মিডিয়ামকে পারমিট করে। এই যে দুইটা চার্জের মাঝখানে যে মিডিয়ামটা আছে সেই মিডিয়ামকে পারমিট করে কি করার জন্য? এদের মাঝখানে যে তড়িৎ ক্ষেত্র আছে এই তড়িৎ ক্ষেত্রকে বাধা দেওয়ার জন্য। তাহলে চার্জকে পারমিট করে না, কাকে পারমিট করে? মিডিয়ামকে। কি করার জন্য? এই দুইটা চার্জের মাঝখানে যে তড়িৎ ক্ষেত্র এই তড়িৎ ক্ষেত্রকে বাধা দেওয়ার জন্য। এটাই হচ্ছে আমাদের তড়িৎ ভেদন যোগ্যতা। তো আশা করি এই কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়েছে। এখন যদি শূন্য মাধ্যম হয়, ধরো কোনো একটা মাধ্যম শূন্য মাধ্যম, তাহলে শূন্য মাধ্যমে এই বলটাকে আমরা বলি F নট 1/4πε0 দিয়ে প্রকাশ করি। শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতাকে, তড়িৎ ভেদন যোগ্যতা বা ইলেকট্রিক পারমিটিভিটি, এটাকে বলা হয় ε0 Q1 Q2 ডিভাইডেড বাই হচ্ছে r²। এটা হচ্ছে শূন্য মাধ্যমে। তো এটাকে আমরা বললাম 1 নম্বর সমীকরণ। এখন মনে করো চার্জ দুইটাকে অন্য কোনো একটা মাধ্যমে রাখা হলো, অন্য মাধ্যম। তাহলে অন্য কোনো একটা মাধ্যমে এর যে বল F, এটা হবে 1/4πε Q1 Q2 ডিভাইডেড বাই r²। আর অন্য মাধ্যমের বল বলে এটাকে আমরা বললাম Fm, মিডিয়ামের জন্য ফোর্স। তো এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এবার এই দুইটা সমীকরণকে আমরা ভাগ দিই, 1/2 দিয়ে এখান থেকে F0 ডিভাইডেড বাই Fm ইকুয়াল টু দেখো Q1 Q2 r² Q1 Q2 r² কাটাকাটি যাবে, 1/4π কাটাকাটি যাবে, থাকবে কি উপরে 1/ε0 আর নিচে 1/ε। তাহলে অতএব F0 ডিভাইডেড বাই Fm ইকুয়াল টু এপসাইলন ডিভাইডেড বাই ε0। এই যে এপসাইলন ডিভাইডেড বাই ε0 এর যে অনুপাতটা, এই অনুপাতটাকে কে দিয়ে প্রকাশ করা হয়, আবার এই অনুপাতটাকে এপসাইলন r দিয়ে প্রকাশ করা হয়। তো এই কে হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। আর এই এপসাইলন r তুমি যদি এপসাইলন r দিয়ে লেখো তখন এর নামটা হয় হচ্ছে আপেক্ষিক ভেদন যোগ্যতা। আপেক্ষিক ভেদন যোগ্যতা। তা আমি তোমাদের এই যে পরাবৈদ্যুতিক ধ্রুবকের সংজ্ঞা দেওয়া শেখাইছিলাম, এই সূত্রের উপর ভিত্তি করে সংজ্ঞা দেওয়া শেখাইছিলাম যে তুমি সংজ্ঞাটা দুইভাবে দিতে পারো। এক, যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদন যোগ্যতা, অর্থাৎ যে কোনো মাধ্যমের তড়িৎ ক্ষেত্রকে বাধা দান করার ক্ষমতা, এইটাকে তুমি ভাগ দিবা হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদন যোগ্যতা, অর্থাৎ শূন্য মাধ্যমে তড়িৎ ক্ষেত্রকে বাধা দান করার ক্ষমতা। এই দুটোকে দিয়ে ভাগ দিলে যে ধ্রুব সংখ্যাটা পাবা সেটা হচ্ছে ওই মাধ্যমের, এই যে এই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। আবার সংজ্ঞাটা তুমি এভাবে দিতে পারো, শূন্য মাধ্যমে দুইটা চার্জ কোনো একটা নির্দিষ্ট দূরত্ব থেকে পরস্পরকে যে বলে আকর্ষণ বা বিকর্ষণ করে, ওই একই দুইটা চার্জ, কথা খেয়াল করবা, ওই একই দুইটা চার্জ একই দূরত্বে অন্য কোনো একটা মাধ্যমে থেকে পরস্পরকে যে বলে আকর্ষণ বা বিকর্ষণ করবে, এর যে অনুপাতটা, এই অনুপাতটাকেও বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক। এভাবে তুমি সংজ্ঞাটা দিতে পারো। এখন এই যে এপসাইলন r দিয়ে যদি আমি লিখি, এপসাইলন r দিয়ে দেখো এপসাইলন r ইকুয়াল টু এপসাইলন ডিভাইডেড বাই ε0। এটা দিয়ে কি বোঝায়? রিলেটিভ পারমিটিভিটি বা আপেক্ষিক ভেদন যোগ্যতা। নিচে কি? শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা। আর এপসাইলন কি? যে কোনো মাধ্যমের বা আমি যে মাধ্যমের ভেদন যোগ্যতা চিন্তা করতেছি সেই মাধ্যমের ভেদন যোগ্যতা। তাহলে ব্যাপারটা এভাবে বোঝা যায় না? শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতার থেকে কোনো একটা মাধ্যমের ভেদন যোগ্যতা কত গুণ বেশি, সেটাই হচ্ছে ওই মাধ্যমের রিলেটিভ পারমিটিভিটি। তাহলে রিলেটিভ পারমিটিভিটি হচ্ছে তুলনা। কার সাথে তুলনা? শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতার সাথে কোনো একটা মাধ্যমের ভেদন যোগ্যতার তুলনা। যে শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা থেকে কোনো একটা মাধ্যমের ভেদন যোগ্যতা কত গুণ বেশি,
সেটাই হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি বা আপেক্ষিক ভেদনযোগ্যতা। ক্লিয়ার? এই জিনিসটা বুঝতে পারছো? তো এখন দেখো, খেয়াল করো, শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতার মানটা আমরা এক্সপেরিমেন্ট করে পাই এপসাইলন নট হচ্ছে 8.854 গুণ 10⁻⁻12। তো শূন্য মাধ্যমের এই ভেদনযোগ্যতা এইটাই হচ্ছে সবচেয়ে কম, এবং শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা সবচেয়ে কম বলে শূন্য মাধ্যমের দুইটা চার্জের মধ্যকার আকর্ষণ বিকর্ষণ বলের মানটা সবচেয়ে বেশি। কারণ এই যে দেখো, এই এপসাইলনের তড়িৎ ভেদনযোগ্যতার সাথে এফ এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, তাহলে এটা যদি সবচেয়ে কম হয় এটা হবে সবচেয়ে বেশি। তাহলে শূন্য মাধ্যমের এপসাইলন নট এর মানটা সবচেয়ে কম, এই কারণে শূন্য মাধ্যমে তড়িৎ বলের মানটা সবচেয়ে বেশি। তাহলে দেখো, একটু খেয়াল করো যে আমি যদি অন্য কোনো একটা মাধ্যমের এপসাইলন চিন্তা করি, তড়িৎ ভেদনযোগ্যতা চিন্তা করি, তাহলে আমরা কিভাবে বের করতে পারি? এপসাইলন ইকুয়াল টু এপসাইলন নট শূন্য মাধ্যমের সাথে এই যে পরাবৈদ্যুতিক ধ্রুবক এই যে কে, তার সাথে আমি এই যে শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা গুণ দিতে পারি, বা এপসাইলন আর তার সাথে আমি শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা গুণ দিতে পারি। গুণ দিলে কিন্তু কোনো একটা নির্দিষ্ট মাধ্যমের ভেদনযোগ্যতা আমি পাবো। তো এখান থেকে এরকম 2 মার্কের প্রশ্ন আসে যে মনে করো যে পানি মাধ্যমের আপেক্ষিক ভেদনযোগ্যতা 80 বলতে কি বুঝো? এরকম 2 মার্কের প্রশ্ন আসে। তাহলে তুমি কি বুঝো বলো তো, কি লিখবা? তাহলে 80 বলতে বুঝি এপসাইলন আর এপসাইলন ডিভাইডেড বাই এপসাইলন নট এর মান কত? 80। তো এটা আমি বলতে বুঝি পানি মাধ্যমের তড়িৎ ভেদনযোগ্যতা শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতার থেকে কত গুণ বেশি? 80 গুণ বেশি, এটা আমি বুঝি। তুমি চাইলে আরো একটা জিনিস লিখতে পারো, সেটা হচ্ছে শূন্য মাধ্যমে দুইটা চার্জ পরস্পরকে নির্দিষ্ট দূরত্ব থেকে যে বলে আকর্ষণ বা বিকর্ষণ করে, এবং পানি মাধ্যমে ওই একই দূরত্ব থেকে ওই একই দুইটা চার্জ পরস্পরকে যে বলে আকর্ষণ বা বিকর্ষণ করবে, তার যে অনুপাতটা সেইটা হচ্ছে 80। তার মানে দেখো, এফ নট ডিভাইডেড বাই এফ এম ইকুয়াল টু হচ্ছে 80। তাহলে এফ এম ইকুয়াল টু এফ নট ডিভাইডেড বাই 80। তার মানে শূন্য মাধ্যমে যে বলে আকর্ষণ বা বিকর্ষণ করে চার্জ দুইটা, ওই মাধ্যমে অর্থাৎ পানি মাধ্যমে তার সেই বলের 80/1 বলে আকর্ষণ বা বিকর্ষণ করবে। অর্থাৎ কোন একটা মাধ্যমের এপসাইলন যত গুণ হবে, ভালো করে শুনবে এটা, এপসাইলন যত গুণ হবে বল শূন্য মাধ্যমের তত ভাগ হয়ে যাবে। এই যে এপসাইলন শূন্য মাধ্যমের যত গুণ হবে বল তত ভাগ হয়ে যাবে। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবা। এখন এই সূত্রের উপর, বিশেষ করে এই যে এই সূত্রের উপর ভিত্তি করে যে ছোট ছোট এমসিকিউ প্রবলেমগুলো আছে বা যে ম্যাথগুলো আছে, সেই ম্যাথগুলো এখন আমরা সলভ করব। ঠিক আছে, চলো। দুইটি চার্জ শূন্য মাধ্যমে পরস্পরকে যে বলে বিকর্ষণ করে অন্য একটি তরলে চার্জদ্বয় একই দূরত্বে, এটা খুব গুরুত্বপূর্ণ কথা, একই দূরত্বে পূর্বের অর্ধেক বলে বিকর্ষণ করে। তরলের ভেদনযোগ্যতা, তড়িৎ ভেদনযোগ্যতা এবং তরলের আপেক্ষিক ভেদনযোগ্যতা নির্ণয় করো। তার মানে তরলের পারমিটিভিটি বের করতে বলছে, আবার এই তরলের রিলেটিভ পারমিটিভিটি কত এটাও বের করতে বলছে। তাহলে যা বলছে সেই অনুযায়ী আমরা একটু চিত্র আঁকার ট্রাই করি। দুইটা চার্জ, এই একটা চার্জ, ধরলাম এটা Q1 চার্জ, এটা Q2 চার্জ, পরস্পর আর দূরত্বে। প্রথমে আছে কোন মাধ্যমে? শূন্য মাধ্যমে। তাহলে শূন্য মাধ্যমে ধরে নিচ্ছি তারা পরস্পরকে F0 বলে বিকর্ষণ করে। এবার কি করা হয়েছে? এই চার্জ দুইটাকে অন্য কোনো একটা তরল মাধ্যমে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে চার্জ দুইটাকে অন্য কোনো একটা তরল মাধ্যমে নিয়ে গেছি, Q1 Q2। তরল মাধ্যমে নিয়ে যাওয়ার পরে তাদেরকে কিন্তু পূর্বের সমান দূরত্বে রাখা হয়েছে। আগেও শূন্য মাধ্যমে তারা যে দূরত্বে ছিল, দেখো সেই দূরত্বে রাখা আছে। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, একই দূরত্বে। তাহলে একই দূরত্ব মানে কি? আগের দূরত্বটা আর হলে এখনকার দূরত্বটাও আর, কিন্তু এবার মিডিয়াম চেঞ্জ হয়ে গেছে, তাহলে অবশ্যই বিকর্ষণ বলটাও চেঞ্জ হয়ে যাবে। তো এখনকার এই যে বিকর্ষণ বলটা, এটাকে আমরা বলতেছি এটা হচ্ছে FM।
আমাদের ডাটা বলে দিছে, শর্ত বলে দিছে যে এফ এমটা হবে হচ্ছে এফ নটের অর্ধেক, পূর্বের অর্ধেক, শূন্য মাধ্যমের বিকর্ষণ বলের অর্ধেক। কি বের করতে হবে এখান থেকে? এখান থেকে আমাদের বের করতে হবে হচ্ছে এই যে মাধ্যম, এই যে তরল মাধ্যম, এই তরল মাধ্যমের ভেদনযোগ্যতা এপসাইলন কত এবং এর রিলেটিভ পারমিটিভিটি অর্থাৎ আপেক্ষিক ভেদনযোগ্যতা এপসাইলন আর কত। এপসাইলন আর কে কিন্তু আমরা কে দিয়েও প্রকাশ করি। তো আমরা কিভাবে বের করতে পারি? আমরা তো সূত্র জানি, যে সূত্র জানলাম একটু আগে, এফ নট ডিভাইডেড বাই এফ এম ইকুয়াল টু এপসাইলন ডিভাইডেড বাই এপসাইলন নট ইকুয়াল টু কে বা এপসাইলন আর। তাহলে এখান থেকে দেখো আমরা খুব সহজে বের করতে পারি। আমাদের এই যে এফ নট জানি, এফ নট এবং এফ এমটা এফ নটের মাধ্যমে দেওয়া আছে, তাহলে এখান থেকে খুব সহজে কে বা এপসাইলন আর এর মানটা আমরা বের করতে পারি যে এপসাইলন আর এটা ইকুয়াল টু এফ নট ডিভাইডেড বাই এফ এম। তাহলে শূন্য মাধ্যমে এফ নট এবং এই তরল মাধ্যমে যে বলটা সেটা হচ্ছে পূর্বের অর্থাৎ শূন্য মাধ্যমের অর্ধেক, এফ নট ডিভাইডেড বাই 2। এফ নট কাটাকাটি গেল, তাহলে উপরে চলে গেল 2। তাহলে এই যে আমরা পেয়ে গেলাম যে এই যে তরল মাধ্যম, এই তরল মাধ্যমের রিলেটিভ পারমিটিভিটি বা আপেক্ষিক ভেদনযোগ্যতার মান কত? মান হচ্ছে 2। এবার আমাদের বের করতে বলছে কি যে এর ভেদনযোগ্যতা কত, তরলের ভেদনযোগ্যতা কত, তরলের পারমিটিভিটি কত। তাহলে তরলের পারমিটিভিটি হচ্ছে এপসাইলন। তাহলে তুমি দেখো তো এপসাইলন ডিভাইডেড বাই এপসাইলন নট ইকুয়াল টু এপসাইলন আর। তাহলে এপসাইলন ইকুয়াল টু হচ্ছে এপসাইলন নট ইনটু এপসাইলন আর। এপসাইলন নট শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা 8.854 গুণ 10⁻⁻12, তার সাথে গুণ দিবা হচ্ছে 2। তাহলে গুণ দিলে এই যে মাধ্যমটা, তরল মাধ্যমটা, তার পারমিটিভিটি কত, তার পারমিটিভিটির মান সেটা আমরা বের করে ফেললাম। ক্লিয়ার? খুব সহজ ম্যাথ, এমসিকিউ টাইপ ম্যাথ। এখন দেখো এইখান থেকে মানে আরও একটা ম্যাথ এরকম আসতে পারে। তো সেই ম্যাথটা আমি আর এইভাবে বাংলা কথা লিখতেছি না, আমি চিত্রে এঁকে তোমাদের বুঝাই দিচ্ছি। তো এটাকে তোমরা 2 নম্বর দিয়ে লিখো। 2 নম্বর ম্যাথটা হচ্ছে এরকম যে দুইটা চার্জ, একটা Q1 চার্জ একটা Q2 চার্জ, Q1 Q2 পরস্পর আর দূরত্বে শূন্য মাধ্যমে আছে। তো শূন্য মাধ্যমে পরস্পরকে যে বলে আকর্ষণ বা বিকর্ষণ করে সেটা হচ্ছে এফ নট। এবার কি করা হলো? এবার মাধ্যম চেঞ্জ করা হয়েছে, অন্য একটা তরল মাধ্যমে নিয়ে যাওয়া হয়েছে। তো তরল মাধ্যমে নিয়ে গিয়ে এবার আমি কি করছি কি, দূরত্ব আগে যা ছিল তার অর্ধেক করে ফেলছি। আগে দূরত্ব কত ছিল বলো, দেখে বলো? আর। এখন দূরত্ব করা হয়েছে আর ডিভাইডেড বাই 2, মানে আগের অর্ধেক। তাহলে ওই একই দুইটা চার্জ এবার এই মাধ্যমে r/2 দূরত্বে আছে। এই অর্ধেক দূরত্বে থেকে তারা পূর্বে যে বল ছিল অর্থাৎ এফ নট, এই এফ নটের 8/1 বলে বিকর্ষণ করে। তার মানে বল হয়ে যাবে শূন্য মাধ্যমে যে বল ছিল তার 8/1। এটা হচ্ছে আমাদের সেই এফ এম এর মান, এফ এম এর মান, এই মাধ্যমে বলের মানটা। তো এখন আমাদের বলতেছে ওই একই প্রশ্ন, এই মাধ্যমের এপসাইলন কত এবং এপসাইলন আর বা কে এর মানটা কত, এটা আমাদের বের করতে হবে। তো এবার আমরা কিভাবে বের করতে পারি দেখো। এবার কিন্তু আর আমরা এই যে সরাসরি এই সূত্র আর খাটাইতে পারতেছি না। এই সূত্র খাটাইতে গেলে একটু ঝামেলা হবে। যদি বলের অ্যাক্রসে এই যে এফ নট ডিভাইডেড বাই এফ এম লেখো, এটা ইকুয়াল টু এপসাইলন আর লেখো, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কেন ভুল হবে দেখো, একটু খেয়াল করো। এই এফ নট ডিভাইডেড বাই এফ এম এটা আমরা তখন লিখতে পারি যখন চার্জ দুইটা একই মানের চার্জ থাকবে, তাদের দূরত্ব একই থাকবে, দুইটা মাধ্যমেই দেখো একই দূরত্বে থাকবে এবং চার্জ চেঞ্জ হবে না, একই চার্জ থাকবে, সেক্ষেত্রে আমি এটা লিখতে পারি। কিন্তু যখন দূরত্ব বা চার্জ চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু আর আমি এই এফ নট ডিভাইডেড বাই এফ এম বলের মাধ্যমে আর লিখতে পারবো না। তুমি দেখো এখানে তাই হবে। এখানে তখন আমরা কি করব, তখন আমরা মেইন সূত্রে চলে যাব। শূন্য মাধ্যমে এফ নট এটা হচ্ছে 1/4 এপসাইলন নট Q1 Q2 ডিভাইডেড বাই হচ্ছে আর স্কয়ার। বললাম এটাকে 1 নম্বর সমীকরণ। তাহলে এই মাধ্যমে কি হবে, এই মাধ্যমে এফ এম এটা ইকুয়াল টু হবে 1/4 এই মাধ্যমের ভেদনযোগ্যতা এপসাইলন Q1 Q2 ডিভাইডেড বাই আর হবে আগের অর্ধেক r/2। তাহলে r/2 তার বর্গ, তার মানে আর স্কয়ার ডিভাইডেড বাই কত 4। তাহলে 4 চলে গেল কোথায়, উপরে। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এবার এই দুইটাকে ভাগ দাও তো, ভাগ দিলে 1/2 এটা দিলে তুমি পাও হচ্ছে এফ নট ডিভাইডেড বাই এফ এম 1/4 কাটে, Q1 Q2 আর স্কয়ার Q1 Q2 আর স্কয়ার কাটে। তাহলে এখান থেকে দেখো উপরে থাকে হচ্ছে 1/ε0 আর নিচে থাকে হচ্ছে 4/ε। তাহলে উপরে চলে গেল হচ্ছে এপসাইলন আর নিচে চলে আসলো 4ε0। খেয়াল করো, এপসাইলন ডিভাইডেড বাই ε0। তো এপসাইলন ডিভাইডেড বাই ε0 মানে এটা হচ্ছে এপসাইলন আর। এপসাইলন ডিভাইডেড বাই ε0 মানে কিন্তু এপসাইলন আর, এটা কিন্তু সব সময় দেখো এইদিকে তাকাও, এই সূত্রে তাকাও, এখানে দেখো এপসাইলন ডিভাইডেড বাই ε0 এটা একটা ধ্রুব সংখ্যা, এটা একটা ধ্রুব সংখ্যা, তাদের অনুপাত এই যে কে বা এপসাইলন আর এটা কিন্তু সর্বদাই হবে। কিন্তু বলের অ্যাক্রসে কিন্তু সর্বদাই হবে না। বলের অ্যাক্রসে থাকতে হলে চার্জ দুইটাকে একই থাকতে হবে এবং তাদের দূরত্ব সেম হতে হবে, তাহলে আমরা লিখতে পারবো। দূরত্ব চেঞ্জ হলে আর কিন্তু এই এফ নট ডিভাইডেড বাই এফ এম লিখতে পারবো না। তুমি দেখো তো এখানে দূরত্ব চেঞ্জ হয়ে গেছে, এফ নট ডিভাইডেড বাই এফ এম ইকুয়াল টু কি এপসাইলন আর আছে না, এবার কত হয়েছে 1/4 এপসাইলন আর।
বুঝতে পারছো? তাহলে বলের অ্যাক্রসে এটা লিখতে গেলে শর্ত মাথায় রাখতে হবে, চার্জ দুইটাকে চেঞ্জ করা যাবে না এবং চার্জ দুইটার মধ্যবর্তী দূরত্বটাও শূন্য মাধ্যমে যা দূরত্ব ছিল ওই মাধ্যমে একই দূরত্ব হতে হবে, তাহলে আমরা লিখতে পারবো। কিন্তু যদি আমি সর্বদাই লিখতে চাই তাহলে আমাদের লিখতে হবে এই যে এপসাইলন ডিভাইডেড বাই এপসাইলন নট, এর অনুপাতটা এটা সর্বদাই এপসাইলন আর। ক্লিয়ার? এই জিনিসটা মাথায় রাখবা। তাহলে এবার দেখো, এবার একটু খেয়াল করো, এই এফ নটের মান হচ্ছে এফ নট আর এফ এম এর মান হচ্ছে এফ নট ডিভাইডেড বাই 8 ইকুয়াল টু 1/4 এপসাইলন আর। তাহলে এফ নট কাটাকাটি গেল, উপরে চলে গেল হচ্ছে 8 ইকুয়াল টু 1/4 এপসাইলন আর। তাহলে 4 8 32, অর্থাৎ এপসাইলন আর ইকুয়াল টু হচ্ছে 32। তাহলে এপসাইলন আর এর মান তুমি পেয়ে গেলা, তাহলে এপসাইলনের মানটা তুমি নির্ণয় করতে পারবে আশা করি। তো এই টাইপের ম্যাথগুলো কিন্তু এমসিকিউ প্রবলেমের জন্য আসবে, এবং এমসিকিউতে আসলে দেখা যায় যে তারা এই জায়গাটাতে ভুল করে, তো এই জায়গাটা কিন্তু আর ভুল করা যাবে না। তো খুব মনোযোগ সহকারে এই জায়গাটা একটু খেয়াল রাখবা, ঠিক আছে? ওকে, এবারের ম্যাথটা বেশ একটু গুরুত্বপূর্ণ ম্যাথ এবং একটু বড়সড় ম্যাথ, খুব মনোযোগ সহকারে এটা একটু খেয়াল করবা। দেখো ম্যাথটা বলতেছে দুইটি পিথ বল সমভাবে আহিত এবং কোনো বিন্দু হতে ঝুলন্ত, তাদের ঝুলায় রাখা আছে, কোনো একটা বিন্দু হতে সুতার সাহায্যে ঝুলায় রাখা আছে। এখন দেখো তারা সমভাবে আহিত, তাহলে তারা কি পরস্পরকে বিকর্ষণ করে একটা দূরত্ব বজায় রাখবে। তাহলে যে বিন্দু থেকে ঝুলন্ত সেই বিন্দুর সাথে তাদের একটা কৌণিক ব্যবধান তৈরি হবে। তো আমাদের বলতেছে যে ঝুলন বিন্দুতে উলম্ব রেখার সাথে প্রতিটি পিথ বলের কৌণিক ব্যবধান হচ্ছে থিটা। এখন এই একই ঘটনাটা এটা প্রথমে ঘটেছে হচ্ছে বায়ু মাধ্যমে, এই যে ঘটনাটা আমি লিখলাম এটা ঘটা হচ্ছে শূন্য মাধ্যমে। এখন এই ঘটনাটি কোনো তরলে ঘটালে উলম্ব রেখার সাথে চার্জ দ্বয়ের কৌণিক ব্যবধান একই থাকে। ঘটনাটা ঘটবে অন্য কোনো একটা তরল মাধ্যমে, তো চার্জ দ্বয়ের উলম্ব রেখার সাথে কৌণিক ব্যবধানটা সেম থাকবে। আমাদের বলে দিয়েছে পিথ বলের ঘনত্ব 1.5 গ্রাম পার সিসি এবং তরলের ঘনত্ব 0.5 গ্রাম পার সিসি। তো প্রশ্ন করছে তরলের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা বলতে পারো আপেক্ষিক ভেদনযোগ্যতা, তো এটার মান বের করতে হবে। পরাবৈদ্যুতিক ধ্রুবক বা কে এর মানটা আমাদের বের করতে হবে। তো আমরা কিভাবে বের করতে পারি? তো প্রথমে দেখো খেয়াল করো, শূন্য মাধ্যমের ঘটনাটা আমরা একটু আঁকি। তাহলে শূন্য মাধ্যমে যে চার্জ দুইটা কোনো একটা বিন্দু থেকে এই যে এইভাবে ঝুলানো ছিল, এই একটা পিথ বল তারা পরস্পরকে বিকর্ষণ করে এই অবস্থায় আছে। উলম্ব রেখার সাথে, এই যে ঝুলন বিন্দুতে উলম্ব রেখার সাথে এই চার্জের যে কৌণিক ব্যবধান এটা হয় থিটা, এবং দেখো আমাদের বলে দেওয়া আছে এই প্রতিটি চার্জ একই কৌণিক ব্যবধান তৈরি করে, তাহলে এরও কৌণিক ব্যবধান হচ্ছে থিটা। এখন আমরা একটু খেয়াল করে দেখি তো যে এই যে চার্জটা, এই যে পিথ বলটা, এর উপরে কয়টা বল কাজ করতেছে। এটাও প্লাস চার্জে চার্জিত, ধরে নিলাম এটাও প্লাস চার্জে চার্জিত, এরও চার্জ প্লাস কিউ, এরও চার্জ প্লাস কিউ। তাহলে এর জন্য যদি এর উপরে বিকর্ষণ বল চিন্তা করি তাহলে সেই বিকর্ষণ বলটা এইদিকে হবে, কোন মাধ্যমে? শূন্য মাধ্যমে, কারণ এটাকে আমরা বললাম এফ নট। এর উপরে আর কোনো বল কাজ করতেছে? হ্যাঁ, ওজন বল কাজ করতেছে। তার এই যে বলে দিছে একটা ঘনত্ব আছে, তার মানে তার অবশ্যই ওজন আছে, সেটা কাজ করতেছে খাড়া নিচের দিকে, এটা হচ্ছে এমজি। আর সুতার টান কাজ করতেছে সুতা বরাবর এইদিকে। তাহলে আমরা দেখো এই টাইপের একটা ম্যাথ করছিলাম, তখন আমরা কি করছিলাম, এই সুতার টানকে দুইটা উপাংশে ভেঙে ফেলছিলাম। তাহলে দুইটা উপাংশে ভাঙলে এই দিক বরাবর একটা উপাংশ, এই কোণটা থিটা হলে এই কোণটাও হবে থিটা, তাহলে এটা হবে টি কস থিটা, আর এই বরাবর যেটা এটা হবে হচ্ছে টি সাইন থিটা। এখন কিন্তু আর এই টি নাই, কারণ টিকে আমি দুইটা টুকরা করে ফেলছি, টি কস থিটা টি সাইন থিটা। তাহলে এবার দেখো এই দুইটা চার্জ সাম্য অবস্থায় আছে, তাহলে সাম্য অবস্থায় থাকলে আমরা বলতে পারি উপরে সমান সমান নিচে এবং ডানে সমান সমান বামে। তার মানে আমরা লিখতে পারি যে টি সাইন থিটা এটা ইকুয়াল টু হচ্ছে টি সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে এফ নট
এবং এই টি কস থেটা এইটা ইকুয়াল টু হচ্ছে এমজি। এবার এখান থেকে এই দুইটা সমীকরণকে ভাগ দাও, তাহলে এই দুইটা সমীকরণকে ভাগ দিলে টি টি কাটাকাটি এই ট্যান থেটা এটা ইকুয়াল টু হবে এফ নট ডিভাইডেড বাই হচ্ছে এমজি। তো এইটা হচ্ছে শূন্য মাধ্যমের ঘটনাটা, এটুকু রাখি আমরা, এই সূত্রটাকে এই পর্যন্ত রাখি। এইবার দেখো সেম ঘটনাটা ঘটানো হয়েছে কোথায়? তরল মাধ্যমে। তার মানে তুমি এই দুইটা চার্জকে ওই একই সুতা দিয়ে বেঁধে এইবার তুমি মিডিয়ামটা চেঞ্জ করছো, জাস্ট আগে ছিল শূন্য মাধ্যম, এবার হয়েছে একটা তরল মাধ্যম। তাহলে তরল মাধ্যমে চার্জ দুইটা পরস্পরকে বিকর্ষণ করে এইভাবে তাদের মধ্যবর্তী দূরত্ব বজায় রাখবে। আমাদের বলে দিছে তরল মাধ্যমে এদের এই উলম্ব রেখার সাথে চার্জ দ্বয়ের এই যে কৌণিক ব্যবধান, এটা আগেরই কৌণিক ব্যবধান থেটা থাকে, এই কৌণিক ব্যবধান কিন্তু চেঞ্জ হয় না। আগে যদি থেটা হতো এখনো হবে থেটা, ধরো আগে যদি হতো 10 ডিগ্রি তাহলে এখনো এই থেটার মানটা হবে হচ্ছে 10 ডিগ্রি। তাহলে এবার দেখি তো এই চার্জের উপরে কয়টা বল কাজ করতেছে। তাহলে আগের মতোই এই চার্জের উপরে ওজন কাজ করতেছে, সেটা হচ্ছে নিচের দিকে mg, আর এই চার্জটাকে বিকর্ষণ করতেছে, তাহলে বিকর্ষণ বল এই দিকে, তো এটাকে আমরা বিকর্ষণ বলটাকে এটাকে আমরা বললাম fm। দেখো এবার তো তরল মাধ্যমে, এবার আর শূন্য মাধ্যমে না, এই কারণে এটাকে আমরা fm দিয়ে প্রকাশ করলাম। সুতার টান কাজ করতেছে সুতা বরাবর এইদিকে, তাহলে সুতার টানকে আমরা যদি উপাংশে ভাগ করি তাহলে এই দিক বরাবর যে উপাংশটা এই কোণটা থেটা হলো এই কোণটা থেটা, তাহলে এটা হবে টি কস থেটা, আর এই দিক বরাবর যে উপাংশটা সেটা হবে হচ্ছে টি সাইন থেটা। এখন দেখো তো এর এই যে চার্জটা পিত বলটা এর উপরে আর কোনো বল কাজ করতেছে কিনা একটু চিন্তা করে দেখো তো, অবশ্যই আর একটা বল কাজ করতেছে। তো দেখো এই যে ঘটনাটা, এই ঘটনা এবার তরল মাধ্যমে না, তাহলে পুরো জিনিসটা পুরো সিস্টেমটা এরকম তরলে ডুবে আছে। তাহলে তরলে ডুবে থাকলে এই যে পিত বলটা এর উপরে এই তরলের একটা প্লবতা বল কাজ করতেছে, আর প্লবতা বলটা সবসময় ভাষায় রাখতে চায়। তাহলে বলো প্লবতা বল কোন দিকে কাজ করবে? অবশ্যই যে পিত বলের উপরে উপরের দিকে প্লবতা বলটা কাজ করবে, এবং এই প্লবতা বলকে আমরা প্রকাশ করি হচ্ছে ইউ দিয়ে। তাহলে এই ইউ হচ্ছে এই মিডিয়ামের এই তরল মাধ্যমের প্লবতা বল, কোন দিকে? উপরের দিকে। তাহলে এবার দেখো এটাও এবার সাম্য অবস্থায় আছে, তাহলে এর উপরে যতগুলো বল কাজ করতেছে ওই একই রকম ভাবে উপরে সমান সমান নিচে, ডানে সমান সমান বামে। তাহলে আমরা এখানে লিখতে পারি এই যে টি সাইন থেটা এটা সমান সমান হচ্ছে এফ এম, এবং উপরে টি কস থেটা, উপরে দেখো আরেকটা আছে প্লবতা বল ইউ, তাহলে টি কস থেটা প্লাস ইউ ইকুয়াল টু ওজন এমজি, সেটা হচ্ছে নিচের দিকে। এখন এখান থেকে দেখো এই যে টি কস থেটাকে আমি এই ইউটাকে ওই পাশে নিয়ে যেয়ে লিখতে পারি যে টি কস থেটা ইকুয়াল টু হচ্ছে এমজি মাইনাস ইউ। এবার এই দুইটা সমীকরণকে আবার ভাগ দাও, তাহলে টি সাইন থেটা ভাগ টি কস থেটা, টি টি কাটাকাটি, তাহলে ট্যান থেটা ইকুয়াল টু এফ এম ডিভাইডেড বাই এমজি মাইনাস ইউ। এবার আমাদের কাজ হচ্ছে এই সমীকরণটা, এটাকে আমি বললাম 2 নম্বর সমীকরণ, আর এই সমীকরণটাকে এটাকে আমি বললাম 1 নম্বর সমীকরণ। এবার আমাদের কাজ হচ্ছে এই দুইটা নিয়ে। এবার আমরা একটু প্রশ্নে ফিরে যাই, আমাদের কি চাইছে? আমাদের চাইছে এই যে তরলের পরাবৈদ্যুতিক ধ্রুবক কত। পরাবৈদ্যুতিক ধ্রুবক মানে কি? কে চাইছে। কে ইকুয়াল টু কি ছিল? এফ নট ডিভাইডেড বাই হচ্ছে এফ এম, এটা ছিল। তাহলে এফ নট বাই এফ এম, যখন আমি কে ইকুয়াল টু এফ নট বাই এফ এম লিখবো তখন এফ নটের পরিচয়টা কি? শূন্য মাধ্যমে দুইটা চার্জ একটা নির্দিষ্ট দূরত্ব থেকে পরস্পরকে যে বলে আকর্ষণ করে, আর এফ এমটা হচ্ছে এই অন্য কোনো একটা তরল মাধ্যমে ওই একই দুইটা চার্জ একই দূরত্ব থেকে খেয়াল রাখবা, একই দূরত্ব থেকে এদের মধ্যবর্তী দূরত্ব যা ছিল এখনো তাদের মধ্যবর্তী দূরত্ব কিন্তু তাই আছে, কারণ কি? এই যে কৌণিক ব্যবধান, এই কৌণিক ব্যবধান চেঞ্জ হয়নি, ঠিক আছে? তাহলে এফ নট ডিভাইডেড বাই এফ এম এর অনুপাতটাকে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক বা আপেক্ষিক বেদনযোগ্যতা এপসাইলন আর। এটার মান আমাদের বের করতে হবে। এই যে এফ নট আছে, এই এফ এম আছে, তাহলে কোনোভাবে এফ নট ডিভাইডেড বাই এফ এম এর অনুপাতটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো ট্যান থেটা সমান সমান এইটা, ট্যান থেটা সমান সমান এইটা, তাহলে 1 ও 2 নম্বর সমীকরণ থেকে আমরা কিন্তু এই কথাটা বলতে পারি যে এইটা সমান সমান এইটা, অর্থাৎ এফ নট ডিভাইডেড বাই এম জি ইকুয়াল টু এফ এম ডিভাইডেড বাই এম জি মাইনাস প্লবতা বল ইউ। তাহলে এফ নট ডিভাইডেড বাই এফ এম এটাই আমাদের টার্গেট, এটাই আমাদের বের করতে হবে। তাহলে এফ এমটা এই পাশে নিয়ে আসলে এম জি চলে গেল উপরে, ডিভাইডেড বাই এম জি মাইনাস ইউ। এখন এইটুকু হিসাব করলে আমাদের হয়ে যাবে, কিন্তু এটুকু হিসাব করার জন্য দেখো ডাটা আমাদের দেওয়া আছে কি? ভর দেওয়া আছে, এম এর মান বলা আছে? নেই। প্লবতা বলের মানটা সরাসরি বলা আছে? নেই। তাহলে কোনো না কোনোভাবে এইখান থেকে কাজ করে এফ নট বাই এফ এম এর অনুপাতটা বের করতে হবে। কীভাবে বের করতে পারি সেই জিনিসটা আমরা দেখব। এই ভরের মানটা, ভরকে আমরা কিভাবে লিখতে পারি? দেখো এই ভর কার ভর? এই পিত বলের ভর। তাহলে এই যে পিত বল এর ভর হচ্ছে এম, কিন্তু ভর দেওয়া নেই। এর ঘনত্ব দেওয়া আছে, ঘনত্বকে আমি ধরলাম সিগমা, এর ঘনত্ব। তো পিত বলের ঘনত্ব তুমি দেখো তো কত? এই যে কত বলে দেওয়া আছে? 1.5 গ্রাম পার সিসি, এর ঘনত্বটা বলে দেওয়া আছে। আর তরল মাধ্যম, এই যে তরল মাধ্যম, সেই তরল মাধ্যমের যে ঘনত্ব, তরলের ঘনত্বটা আমাদের বলে দেওয়া আছে, সেটা হচ্ছে 0.5 গ্রাম পার সিসি। তরলের ঘনত্বটাকে আমি রো দিয়ে প্রকাশ করলাম। বস্তুর ঘনত্ব, পিত বলের ঘনত্ব সিগমা দিয়ে প্রকাশ করলাম, তরলের ঘনত্বকে রো দিয়ে প্রকাশ করলাম।
এখন আসো দেখো এম কে আমরা কিভাবে লিখতে পারি। আমরা তো জানি যে ভর মানে হচ্ছে ঘনত্ব গুণ আয়তন, যার আমরা ভর বের করব তার ঘনত্ব তার আয়তন। তাহলে এই যে এম বস্তুর ভর, তাহলে আমরা লিখতে পারি না যে এম ইকুয়াল টু ঘনত্ব গুণ আয়তন। তো বস্তুর ঘনত্বকে কি দিয়ে প্রকাশ করছি? সিগমা। এবং এই বস্তুর আয়তনটাকে আমরা ধরে নিচ্ছি, আয়তনটা হচ্ছে ভি। তাহলে সিগমা ইন্টু হচ্ছে ভি, এই দেখো ঘনত্ব গুণ আয়তন, তাহলে ঘনত্ব গুণ আয়তন, তাহলে পাবো হচ্ছে ভর। উপরে গুণ হচ্ছে জি, তাহলে নিচে হচ্ছে এম, এম ইকুয়াল টু কি লিখলাম? সিগমা ইন্টু ভি জি মাইনাস প্লবতা বল ইউ। এবার আসো প্লবতা বলের সংজ্ঞা কি? প্লবতা বল কাকে বলে একটু চিন্তা করো তো। প্লবতা হচ্ছে বস্তুর সম আয়তন তরলের ওজন। ওজনটা কার? তরলের ওজন। কার আয়তনের? বস্তুর সম আয়তনের। তাহলে বস্তুর আয়তন কত? ভি। তাহলে বস্তুর সম আয়তন, ওজনটা কার? তরলের। তাহলে আয়তনের সাথে ঘনত্ব গুণ দিলে আমরা ভর পাই। আয়তনের সাথে ঘনত্ব গুণ দিলে আমরা ভর পাই। তাহলে এখানে কার ওজন? তরলের ওজন। তাহলে আমার তরলের ভর লাগবে, তাহলে তার জন্য তরলের ঘনত্ব দিয়ে গুণ করতে হবে। আবার খেয়াল করো, আমি আবার বলতেছি, বস্তুর সম আয়তন, ওজনটা কার? তরলের, তাহলে তরলের ঘনত্ব দিয়ে গুণ দিতে হবে। বস্তুর সম আয়তন, তরলের ওজন, তরলের ঘনত্ব দিয়ে গুণ দিলাম, তাহলে এটা হচ্ছে ভর, তার সাথে জি গুণ দিলে পাবো হচ্ছে ওজন। এই দেখো এই যে ভি ইন্টু রো, তাহলে বস্তুর সম আয়তন তরলের ভর, তার সাথে গুণ হচ্ছে জি, তার মানে বস্তুর সম আয়তন তরলের ওজন। ক্লিয়ার? এবার উপর থেকে নিচ থেকে ভিজি ভিজি কমন যায়, দেখো ভিজি ভিজি কমন নিলে উপরে থাকে সিগমা আর নিচে থাকে সিগমা মাইনাস রো। এখন তুমি এখানে মান বসাই দিবা। সিগমার মান হচ্ছে 1.5, 1.5 মাইনাস রো হচ্ছে 0.5, তাহলে হিসাব নিকাশ করলে কত আসে? 1.5। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই যে পরাবৈদ্যুতিক ধ্রুবক বা এপসাইলন আর এর মান কত? এই যে এফ নট ডিভাইডেড বাই এফ এম, এটা মানেই হচ্ছে কে বা এপসাইলন আর, এর মানটা কত? এর মানটা হচ্ছে 1.5। এই আমরা বের করে ফেললাম। তো এই ম্যাথটা দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, তো এটা খুব মনোযোগ সহকারে করবা এবং নিজে একবার করার ট্রাই করবা, ঠিক আছে? ওকে।